আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি আল্লাহর রহমতে সমুন্নত রাখতে সক্ষম হয়েছে এই পর্যন্ত। আগে মহান জাতীয় সংসদ ছিল শুধুমাত্র কেন্দ্র, বিন্দু ছিল অন্য জায়গায়, অথবা এটা ছিল বিন্দু, কেন্দ্র ছিল অন্য জায়গায়, কিন্তু আমরা কেন্দ্রবিন্দুটা এখানেই রাখতে চাই। আমি এই জেনারেল আলোচনা এই জন্যই করছি, তথ্যভিত্তিক আলোচনা মাননীয় জ্বালানি প্রতিমন্ত্রী করেছেন এবং মাননীয় জ্বালানি মন্ত্রী করবেন। আমি জিজ্ঞেস করতে চাই, এটা যদি সংকট হয়, জ্বালানির কারণে কি মাননীয় স্পিকার বোরো চাষ ব্যাহত হয়েছে? 14 এপ্রিল পার হয়ে যাওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় তারপরে সহনীয় মাত্রায় জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে, আন্তর্জাতিক বাজারের সাথে কিছুটা সামঞ্জস্য রেখে আমাদের অর্থনীতি যেহেতু একটা সার্টেন মাত্রা পর্যন্ত সহ্য করতে পারে সেই রেঞ্জের মধ্যে নিয়ে এসছে, এবং জনগণের যাতে দুর্ভোগ সৃষ্টি না হয়, জাতীয় জীবনে যাতে আমরা সংকটে না পড়ি, সেজন্য একটা চেক অ্যান্ড ব্যালেন্স হিসাবে এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। কোথাও 15 টাকা, কোথাও 20 টাকা, কোথাও 25 টাকা। পার্শ্ববর্তী দেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে কোথাও 50%, কোথাও 100% জ্বালানি তেলের এবং অন্যান্য জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে, ইনক্লুডিং ইউনাইটেড স্টেটস। এখন আমাদের প্রশ্ন হলো, কোনো মিল ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে কিনা যদি সংকট হয়? কোনো কলকারখানা, চাষাবাদ, বোরো চাষ, স্কুল কলেজ, ব্যবসা বাণিজ্য সবকিছুই স্বাভাবিক চলছে, তাহলে সংকটটা কোথায়? হ্যাঁ, যে সমস্ত বিষয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে, কোথাও কালোবাজারি হচ্ছে, কোথাও মজুদ হচ্ছে, কোথাও ধরা পড়ছে, কোথাও পাচার করার বিষয়ে কথা উঠেছে। হ্যাঁ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনেকে অঙ্গুলি নির্দেশ করেছে, কি করছে? এগুলো যে ফাইন্ড আউট করলো, এগুলো তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই করেছে। এটা র্যাব করুক, পুলিশ করুক, অন্য বাহিনী করুক, বিজিবি করুক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই তো করেছে। পুলিশের কাজ তো আর জ্বালানি মন্ত্রণালয় করতে পারে না। কিন্তু যেখান থেকে এগুলো উদ্ধার করা হয়েছে, এ সমস্ত মজুদকারী বা কালোবাজারি অথবা অনলাইনে তেল কালোবাজারের যে চক্র, এ বিষয়ে যদি কথা বলতে চাই, একটা ভালো অ্যাটমসফিয়ার বজায় রাখার জন্য আমরা কেউ কোনো রাজনৈতিক দলের কথা বলবো না। কারণ কালোবাজারির পরিচয় কালোবাজারি, দুষ্কৃতিকারীর পরিচয় দুষ্কৃতিকারী। যদি অতীতের মতো আমরা আগের কালচারে ফেরত যাই, যে আপনার রাজনৈতিক দলের এই কর্মী করেছে, বিরোধী দলের এটা করেছে, অমুক এটা করেছে, সেই কালচার তো আমি যেতে চাই না মাননীয় স্পিকার। সুতরাং আমরা এখানে দোষারোপের কোনো রাজনীতি দেখছি না। ধন্যবাদ জানাই মাননীয় বিরোধী দলের নেতাকে যে আপনি আলাপ আলোচনা করতে চেয়েছেন, সরকারি দল বিরোধী দল মিলে যদি কোনো রকমের সংকট হয়, এবং সেই ক্ষেত্রে জাতীয় ভিত্তিতে, জাতীয় ইস্যুতে সবসময় আমরা এক থাকব। যেমন ভাবে আমরা এক থেকেছি বিগত ফ্যাসিবাদী স্বৈরাচারী বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে যে জাতীয় ঐক্য আমাদের মধ্যে গঠিত হয়েছে, সৃষ্টি হয়েছে, সেই ঐক্যটাকেই শক্তিতে রূপান্তরিত করে আমরা এই নেশনকে এগিয়ে নিয়ে যাব, জাতিকে এগিয়ে নিয়ে যাব। সেখানে আমরা একমত। এই ইস্যুগুলো সাধারণত এইভাবে জাতীয় সংসদে আলোচনা কখনো আগে হয়নি মাননীয় স্পিকার। আমার অন্তত সংসদীয় রাজনীতির ইতিহাস আমি দেখেছি, বিগত দিনে কোনো সেশনে একটা বা দুইটার বেশি মুলতবি প্রস্তাব আলোচনা হয়নি। 68 বিধিতে খুব রেয়ার আলোচনা হয়েছে। কিন্তু আমরা এই জাতীয় সংসদের আলোচনাকে অর্থবহ করতে চাই। এই আলোচনাটাকে শুধুমাত্র আলোচনায় টকড আউট করে দিতে চাই না। এখান থেকে যদি কোনো সলিউশন বেরিয়ে আসে, সেটা আমরা গ্রহণ করব এবং মন্ত্রণালয়ের সেটা আমরা এক্সিকিউট করব। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা নির্দেশনা চাইব, সেটা আমরা বাস্তবায়ন করব। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর এখানে আমাকে একটু প্রশংসা করতেই হয়। উনি প্রশংসা পছন্দ করেন না, তারপরেও করতে হয়। তিনি যদি দিক নির্দেশনা না দিতেন, আইন শৃঙ্খলা বাহিনী সহ এবং স্থানীয় পর্যায়ের, জেলা পর্যায়ের ডিসি, এসপি এবং যারা পেট্রোলিয়াম সেক্টরে কাজ করে তারা সহ যদি মাঠ পর্যায়ে সবাই তদারকি না করত, তাহলে বড় ধরনের বিশৃঙ্খলা হতে পারত। প্রত্যেকটা পেট্রোল পাম্পে, প্রত্যেকটা ডিপোতে ডেইলি ভিত্তিতে রুটিন করে সেখানে তদারকি করা হয়েছে, সেখানে সমস্ত ডাটা সংরক্ষণ করা হয়েছে
এবং সকাল বিকাল সেখানে মনিটরিং করা হয়েছে কোনো রকম নিয়ম হচ্ছে কিনা। তারপরেও কিছু কিছু নিয়ম হয়েছে, কারণ যেখানে দ্রব্যমূল্য কম থাকে সেই দ্রব্যটা মজুত করার, পাচার করার এবং অপচয় করার একটা প্রবণতা এটা হিউম্যান বিইং এর মধ্যে থাকে। এবং যেগুলো বর্ডার এরিয়া, ওখানে আপনি দেখবেন একটা ডিম মানে আন্ডাও এই পার থেকে ওপারে যায়। সেটা আমার চাকরি জীবনের অভিজ্ঞতা। যেমন চাঁপাইনবাবগঞ্জে, যেমন নওগাঁতে, বিভিন্ন বর্ডারে তারা এটা স্বাভাবিক ব্যবসায়ী মনে করে অনেকটা, যে ইদার উদার কয় যে মূল্য। আমি আমার চাকরি জীবনে দেখেছি ডিম পাচার হয়ে আসতে বর্ডার থেকে। এখানে ডিমের চাহিদা, যখন ডিসি সাহেব এটা বন্ধ করলেন তখন স্ট্রাইক করে দিল মানুষ, বললে যে এটা তো আমাদের দৈনন্দিন জীবনের চাহিদা মিঠায়। তখন টেকনিক্যালি সেটা অ্যাভয়েড করা গেল। এগুলো আমি ইন্সপায়ার করছি না, এটা স্বাভাবিকভাবে যে দেশের যে বর্ডার এরিয়াতে যা কিছু দ্রব্যমূল্য কম থাকে সেটা পাচার হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। কিন্তু আমরা সাকসেসফুলি দুই একটি এক্সেপশনাল ঘটনা বাদে আমাদের জ্বালানি তেল বা অন্য কোনো কিছু পেট্রোলিয়াম জিনিস বা সিলিন্ডার কোনো কিছু পাচার হতে দেই নেই সাকসেসফুলি। অবশ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কৃতিত্ব কোনো সরকারের সময় কেউ স্বীকার করে না, কারণ যত দোষ নন্দ ঘোষ। এখানেও তাই হয়েছে, যা কিছুই হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেই উত্তরাধিকার সূত্রে যা পেয়েছে সেটা আপনারা জানেন। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি আল্লাহর রহমতে সমুন্নত রাখতে সক্ষম হয়েছে এই পর্যন্ত। যে ইনফ্রাস্ট্রাকচার, যেই জনবল এবং যেই পুলিশ কাঠামো এবং যে আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে আমরা যাত্রা শুরু করেছি, সেই অবস্থায় এর চাইতে বেশি কিছু কি আপনারা আশা করতে পারতেন? এখন আমরা এই পুলিশ বাহিনীকে মোরালি স্ট্রং করার জন্য আমরা মোটিভেট করছি, তাদেরকে ওয়েল ইকুইপড করছি, এবং আমরা যে সমস্ত যানবাহন ধ্বংসপ্রাপ্ত হয়েছে বিগত মুভমেন্টের সময় সেগুলো পরিপূরণ করে এবং আমরা একটা স্ট্রাকচার রেডি করে জনবলগুলোকে আমরা সঠিকভাবে যাতে আইন শৃঙ্খলা নিয়োজিত কার্যক্রমে সঠিকভাবে ব্যবহার করতে পারি